নমস্কার, নিউজ লাইভ বাংলায় চায়ের আড্ডায় ভোটের চর্চায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে এবং আজকে এই মুহূর্তে একেবারে সকাল সকাল চায়ের কাপ হাতে নিয়ে বা চায়ের ভাঁড়, এই ভাঁড় হাতে নিয়ে আমি চলে এসেছি উত্তর কলকাতার এক চায়ের দোকানে। আর চায়ের দোকান মানে সেখানে থাকে নানান রকমের গল্প, নানান রকমের আড্ডা। সেই গল্প আড্ডায় আপনাদেরও সামিল করব আজকে, কারণ হাই ভোল্টেজ বিধানসভা এবং তাপমাত্রা যেরকম ভাবে চড়ছে একটু একটু করে, ততই বিধানসভার পারদটাও কিন্তু চড়তে শুরু করেছে। তাই এই আড্ডায় যাওয়ার আগে চলুন দেখে নেব এই চায়ের দোকানের পরিবেশটা এখন ঠিক কিরকম রয়েছে। যেমনটা বলছিলাম, এই মুহূর্তে চায়ের দোকানের সামনের যে ভাইবসটা বা যে পরিবেশটা, সেটা দেখে বোঝাই যাচ্ছে যে প্রত্যেকেই আড্ডা দিচ্ছেন, গল্প করছেন এবং সঙ্গে প্রত্যেকের হাতেই রয়েছে চায়ের ভাঁড়। তাহলে একটু চলে যাই, কি আড্ডা চলছে এখানে? যুবসাথী নিয়ে সামনে এখন যুবসাথী একটা প্রকল্প সরকার শুরু করেছে, তো সেটা নিয়ে আমরা কথাবার্তা চলছে যে কে ফিল আপ করেছে, এটা কবে থেকে স্টার্ট হচ্ছে, তুই আজকে ফিল আপ করে জমা দিয়ে দিচ্ছিস কিনা, এই নিয়ে এখন কালচার হচ্ছে। সামনে তো ভোট, তাই মানে সকাল সকাল চায়ের দোকানে আলোচনা হচ্ছে যুব সাথী নিয়ে। যুব সাথীতে অ্যাপ্লাই করা হয়েছে? অ্যাপ্লাই এখনো করা হয়নি, কিন্তু ভাবছি করে নেবো এখন। তো ওটা 21 না হলে হবে না, এটা শুনলাম আমি। তো আমার 21 বছর সামনেই হয়ে যাবে, তো ওটার পরেই আমি অ্যাপ্লাই করে নেবো। অর্থাৎ যুব সাথী এবং সেখানে অ্যাপ্লাই করা, সেই যে ভাতা, অর্থাৎ ভাতা আর চাকরি, এই যে দ্বন্দ্ব চলছে সে নিয়ে চলছে আলোচনা এই মুহূর্তে দাঁড়িয়ে। এদিকেও কি যুব সাথী না অন্য কোনো? যুবসাথী নিয়ে যুবসাথী ব্যাপারেই আমাদের সব একসাথে বসে। এখনো 21 হয়নি, ওই জন্য অ্যাপ্লাই করতে পারছি না। 1 বছরের মধ্যে হয়ে যাবে, যখন আমি নেক্সট আবার করে নেবো ওটা। জেনারেলি চায়ের দোকানে সকাল সকাল এই যে আড্ডা বসেছে, কি মনে হচ্ছে, মানে এখন যেহেতু ভোট মরশুম, তাই রাজনীতির আড্ডা না অন্য কিছু চলে? সবকিছু, চায়ের আড্ডাও চলছে, রাজনীতির আড্ডাও চলছে, সবকিছু, গল্প গুজবও চলছে, পড়াশোনা, সবকিছু, কলেজ ভিত্তিক সবকিছু আড্ডা চলছে এখানে। বেসিক্যালি রাজনীতির আড্ডাটা বেশি চলছে এখানে আমাদের। সব মিলিয়ে মিশিয়ে সবকিছু করে আমাদের আড্ডা চলছে এখানে। মানে ভোট এসে গেছে বলেই কি একটু বেশি ফোকাস রাজনীতির দিকে? না, সেরম ভাবে নাই, কিন্তু এখন এই মুহূর্তে যেহেতু রাজনৈতিক আলোচনাই চলছে চায়ের দোকানে, তো আমরা সেটাই এখন ফোকাস করছি যে কি হবে বা এখন আমাদের কি করা উচিত, কাকে ভোট দেওয়া উচিত, সেখান থেকে আমরা কি সুবিধা পাবো, এইসবের উপরেই আলোচনা চলছে আর কি। মানে যুব সাথী ছাড়াও তো আরো অনেক কিছু আছে, তো তাহলে কেন শুধু যুব সাথী? যুবসাথীটা এখন হচ্ছে কারণ ওটা আমাদের কাছে ভীষণ মানে নতুন এসছে, আর এটা আমাদেরই সাহায্যের জন্য করা হচ্ছে, সেহেতু আমরা সেটা নিয়ে খুব আলোচনায় আছি যে কিভাবে আমরা উপকৃত হতে পারবো ওটা থেকে, এগুলোই ভাবাচ্ছে, আর সেই জন্যই আলোচনা। অন্য কোনো ভাতা পাওয়া হয়? এখন তো নয়, ইনফ্যাক্ট যুবসাথীটাও যেহেতু 21 বছর হতে হবে, ওই জন্য এখন সেটার জন্য অ্যাপ্লাই করা হয়নি। তবে হ্যাঁ, ইচ্ছা আছে যে আরও অন্য সরকার যা যা আমাদের সাহায্য করার চেষ্টা করছেন, সেই সাহায্যগুলো আমরা যেন নিতে পারি, এবং নতুন প্রকল্প আরও সরকার অনেক আনছেন, তো সেই প্রকল্পেরও আমরা যেন সাহায্য নিয়ে এগিয়ে যেতে পারি, এটাই ইচ্ছা। বেশ, যুব সাথী হচ্ছে আজকের দিনের আলোচনা। আমি এখানে অনেকজনের সাথে কথা বললাম, কিন্তু মাঝখানে আরো একজন রয়েছেন, আমি একটু কথা বলবো। এই যে যুব সাথী নিয়ে আলোচনা হচ্ছে, এটা কি ভোট মরশুম বলে? না, অবশ্যই ভোট মরশুম বলে। তার কারণ যে কোনো রাজনৈতিক দলের মূলত দু ধরনের ভোটার দরকার। এক হচ্ছে যারা ফ্লোটিং ভোটার আছে, তারা কোন দিকে ভোট দেবে, আর নতুন যারা ভোটার হচ্ছে, সেই নতুন ভোটারদের কি করে নিজেদের দলের প্রতি আকর্ষিত করা যায়। সারা ভারতবর্ষে যদি দেখা যায়, এখন ডোল পলিটিক্স চালু হয়েছে। আমরা দেখেছি একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা করেছে বামেরা, করেছে অন্যান্য বিরোধী দলেরা। তারাই কিন্তু অন্যান্য রাজ্যে যখন ক্ষমতায় আছে, কর্ণাটকে হচ্ছে মহালক্ষ্মী, মধ্যপ্রদেশে হচ্ছে লাডলি বেহেনে, এরকম একের পর এক প্রকল্প তারা কপি করছে। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে এসআইআর এর পরে যদি এ রাজ্যে বেশ কিছু ভোট যেগুলো তৃণমূল কংগ্রেসের যদি কমে যায়, সেখানে নতুন ভোটারদের টার্গেট করা হয়েছে, যে নতুন ভোটারদের মন বড়িয়ে দিতে হবে কিসের মাধ্যমে, যে সাময়িকভাবে তারা যারা বেকার রয়েছে বা সবে পাশ করছে, তাদের তো সময় দরকার পড়াশোনার জন্য, তারা 5 বছর এই যে বেকার ভাতাটা পাচ্ছে, যুবসাথীটা পাচ্ছে, এতে তারা কিন্তু উৎসাহিত হচ্ছে। কারণ আমরা দেখেছি এই যে ভাতা দেওয়ার কথা, অভিষেক বিনায়ক বন্দ্যোপাধ্যায় যখন লাতিন আমেরিকাতে ভাতা নিয়ে গবেষণা করলেন,
দেখলেন ভাতা দেওয়ার অনেকে সমালোচনা করেন নেগেটিভ দিক, কিন্তু যখন তার থেকে মানুষ উৎসাহিত হবে, আগামী দিনে কাজ করার চেষ্টা করবে, সেটা পজিটিভ দিক। সেটা থেকেই আমাদের এখানে এটা কপি করা হলো। এবং সেদিক থেকে দেখা গেলে যে বিশাল লাইন আপনি একের পর এক দেখবেন যে যুবকরা সব যাচ্ছে। কারণ কি, তারা কিন্তু চায় না যে এই ১,৫০০ টাকাতেই তাদের সংসার সারা জীবনের ইনকাম। তারা চাইছে এটা নিয়ে যাতে আগামী দিন কোনো কাজ করতে পারে তার প্রস্তুতি নেওয়া, মানসিক শান্তি। কারণ অনেকে মানে যারা ছাত্রছাত্রী, তাদের পরিবারের ভিতরে অনেকের খরচ চালানোর মতো কোনো অবস্থা নেই। সেই মুহূর্তে দাঁড়িয়ে বারবার মনে হয় যে এই টাকাটা দিয়ে তারা নিজেদের খরচ চালাতে পারবে, পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে, হয়তো পরিবারের যখন সাহায্য দরকার তাকে সাহায্য করতে পারবে। এই কারণে এটা একেবারে তাৎপর্যপূর্ণ। এবং দেখবেন ভারতবর্ষের অন্যান্য রাজ্য আগামী দিনে এটা অবশ্যই কপি করবে। একদমই। এবং চা খেতে খেতে যে কথা আমরা শুনতে পাচ্ছি বা তাতে কিন্তু জমে উঠেছে রাজনীতির আলোচনা। আমি দাঁড়িয়ে নয়, এবার একটু আমি বসেই যাই, একটু যদি আমাকে জায়গা দেওয়া হয় তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে শুধু যুবসাথী নয়, একেবারে লাডলি বাহন হোক বা অরুণোদয় প্রকল্প হোক, সমস্ত কিছু কিন্তু সব রাজ্যেই দাঁড়িয়ে চলছে এই মুহূর্তে। বিশেষ করে 5 রাজ্যের কথা যদি বলি ভোট মরশুমে, তাহলে এটাই কি যে কোনো রুলিং পার্টির মাস্টার স্ট্রোক হিসেবে ধরা হচ্ছে? আজকে দিনে দাঁড়িয়ে যদি আমরা আসামের কথা বলি আর যে কোনো বিজেপি শাসিত রাজ্যের কথা বলি, তারা লক্ষ্মীর ভান্ডারকে যেরকম হাতিয়ার করছে, তাদের রাজ্য ঠিক যেমনটা আপনি বলছিলেন কিছু না কিছু রয়েছে, ভাতা তো থাকছেই। তাহলে কি এখন সরকারে আসার অন্যতম টার্গেটই হচ্ছে এই ভাতা? আমি আরো একবার যদি বিষয়টা শুনি তাহলে ভালো হবে। যে আসামের ক্ষেত্রে যেটা আসামের ক্ষেত্রে যেমন অরুণোদয় জিনিস সেই একই রকম, তার মানে কি সরকারে আসার ক্ষেত্রে টার্গেট এই ভাতাই? ভারতবর্ষের রাজনীতিতে এখন এটা একটা গুরুত্বপূর্ণ যে ভাতা নির্ভর রাজনীতি। এবং এই ভাতার রাজনীতি কেন হবে না আপনি বলুন? ভারতবর্ষে ৮০ কোটি মানুষ এখনো রেশন নেয়, অর্থাৎ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। ন্যূনতম যে গরিব মানুষ রয়েছে সেই গরিব মানুষ ৮০ কোটি সরকারের থেকে সাহায্য পাচ্ছে। যদি ভাতা তুলে দিতে হয় তাহলে এই ৮০ কোটি মানুষের আগে ঠিক করতে হবে যে এই ৮০ কোটি মানুষ যাতে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে না থাকে, তাদের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। মৈত্রেশ ঘটক বলে একজন অর্থনীতিবিদ, তিনি বলছেন যে শেষ লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পরে বাংলার মেয়েদের ক্রয় ক্ষমতা 5% বেড়েছে, যেখানে ভারতবর্ষের অ্যাভারেজ মেয়েদের ক্রয় ক্ষমতা 3%। দেখুন, শহর অঞ্চলে এটা খুব একটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু গ্রামের দিকে যদি দেখেন, গ্রামের দিকে এই অর্থটা মানুষের হাতে টাকা আসা এবং সেটা ব্যয় করা, টাকাটা যে রোলিং হচ্ছে, এটা তাৎপর্যপূর্ণ একটা দিক। এবং আমরা মনে করি যে আগামী দিনে, কারণ এই অর্থনীতি তো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বা অমর্ত্য সেন প্রথম বলছেন না, আমরা কেইনসের অর্থনীতির ক্ষেত্রে এটা দেখেছি। আমরা একইভাবে যখন টমাস পিকেটি বলছেন দ্য ব্রিফ হিস্ট্রি অফ ইকুয়ালিটি, যে প্রান্তিক মানুষের হাতে টাকা দিতে হবে এবং সেই টাকাটা রোলিং হবে, আসলে প্রান্তিক মানুষ ক্ষমতায়নের কথায় যাচ্ছে। অর্থাৎ তাদের ক্ষমতায়ন, আমরা জানি যে অর্থনৈতিক ক্ষমতায়ন না হলে ক্ষমতায়ন হয় না। আজকে আসাম বলুন, আজকে বাংলা বলুন, এর মধ্যে কিন্তু পার্থক্য নেই। প্রান্তিক মহিলারা, তাদের কাছে টাকা নেই, তাদেরকে টাকা দেওয়া মানে তাদের ক্ষমতায়নকে উৎসাহিত করা, অর্থাৎ তারা তাদের মতো কাজ করতে পারে। অনেকে আছেন যারা ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এবং স্টার্ট আপ বিজনেস করতে পারছেন। এবং বিহারে জেতার কারণ কি? বিহারেও তো সেই প্রধানমন্ত্রী রোজগার যোজনায় নির্বাচনের আগে 10,000 টাকা করে দেওয়া হলো, বললো যেসব মহিলারা রোজগার করবেন আগামী দিনে তাদেরকে 2 লাখ টাকা করে দেওয়া হবে। সুতরাং এই যে টাকাটাই আগামী দিনে মহিলা ভোটের একটা টার্গেট, এবং দেখা যাচ্ছে সেটা সারা ভারতবর্ষে এটা হচ্ছে। একদিকে তাদের সোশ্যাল সিকিউরিটি হচ্ছে, সামাজিক নিরাপত্তা হচ্ছে, এবং এর পাশাপাশি তারা নিজেদের মত বলতে পারছে। এর আগে প্রান্তিক মানুষ তার হাজবেন্ড বা তার স্বামীর কাছে নির্ভর করত, ছেলের কাছে নির্ভর করত মহিলারা, যে তারা টাকা দিলে তারা নির্দিষ্ট কাজকর্ম বা তার ইচ্ছাগুলো পূরণ করবে। তার মানে এই যে ভাতার বিরোধিতা আজকে থাকলেও, এই ভাতাই কি কোথাও গিয়ে সরকারকে আবারও ক্ষমতা এনে দেবে? ভারতবর্ষের রাজনীতিতে যা মনে হচ্ছে এটা মাস্টার স্ট্রোক। সুতরাং ভাতা যেখানে যেখানে দেওয়া হচ্ছে, ঠিক দুটো জিনিস দেখুন। বিহারে টার্গেট ছিল মহিলা ভোট, মহিলা ভোটের দ্বারা কিন্তু বিহারে ক্ষমতায় এসছে নীতিশ কুমার বা সুশাসন বাবু।
বাংলাদেশের নির্বাচন হলো আন্তর্জাতিক প্রেক্ষাপট, সেখানেও মহিলারা গিয়ে ভোট দিল এবং তাদেরও মহিলা ঠিক লক্ষ্মীর ভাণ্ডারের মতো তাদের একটা প্রকল্প দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একই সঙ্গে মহিলা ভোট এবং যুব ভোট দুটোকে টার্গেট করা হয়েছে। অর্থাৎ সমাজ কল্যাণমূলক প্রকল্পের একটা সামাজিক তাৎপর্য রয়েছে, রাজনৈতিক তাৎপর্য রয়েছে। রাজনৈতিক দলগুলো এটাকে ইস্যু করছে কারণ এখন ভারতবর্ষের পলিটিক্সের যে বাইনারি তৈরি হয়েছে, যেখানে ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একদিকে হিন্দুত্ব আর একদিকে অহিন্দুত্ব, সেখানে ভাতা দিয়ে হিন্দু অহিন্দু সবাইকেই এক মঞ্চে আনার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো। তার মানে ভাতার মাধ্যমে কোথাও গিয়ে পুরো বাংলার মানুষের মন জয়ের চেষ্টা রয়েছে তৃণমূলের, কিন্তু এই ভাতার কতটা প্রভাব বা কতদূর সেই জায়গায় থাকতে পারে, আমি আবারও এই আলোচনাতে ফিরবো। আমি একটু এখানে অনেকেই দাঁড়িয়ে রয়েছে, কি মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যেমনটা আমরা ভাতার গল্প এসে থেকে শুনতে পাচ্ছি, তার মানে কি কোনো পরিবর্তন আসবে না দিদিই থাকছে? পরিবর্তন তো সেরকম মনে হয় না, তো মনে হয় দিদিই থাকবে এইবারও। পরিবর্তন কি চাও? না, আমি দিদিকেই চাই। 26-এ আবার দিদির কি আমরা দেখতে পাচ্ছি। কেন? দিদি আমাদের বাঙালির পার্স এবং আমাদের পার্স, সেই জন্য। এবং দিদি প্রচুর কাজ করছে, দিদির প্রতিশ্রুতিটা প্রচুর, যেটা বলেন সেটা করেন, যেমন আমাদের মোদিবাবু সেটা করেন না। ঠিক আছে, ওই সেই হিসেবে। তোমার কি? আমার মতামত, যাই হোক না কেন যাতে মানুষের ভালো হয়, মানুষের কাজে লাগে। যুবসাথীর এই যে ভাতাটা শুরু হয়েছে সেটা হচ্ছে মানে চলছে, মানেই যে এমন না যে মানুষকে আর চাকরি করতে হবে না, এই ভাতার উপরেই তাদের সংসার চলবে, এরকম মনোভাব নিয়ে যাতে মানুষ না থাকে। সব কিছুই হোক, মানুষের ভালো হোক, এটাই আমি চাই। যদি বদলায়, বিজেপি কি পারবে বাংলার এই টার্গেট ফুলফিল? বিজেপি আমার মনে হয় না বাংলার এই, কারণ বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার, আর বিজেপি সেরকম ভাবে বাঙালিদের যে ইমোশন সেটা বিজেপি আমার মনে হয় না বুঝতে পারবে। কেন কেন পারবে না, কারণ বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি যেভাবে আমাদেরকে দেখে এসছেন, সব কিছু ভাতা, যেমন মেয়েদেরকে কন্যাশ্রী, ছেলেদের যুবশ্রী, এই যেমন যুব ভাতা বলো, আরও বিভিন্ন, বা স্কুল ভাতা থাকাকারী কন্যাশ্রী, উপশ্রী, অনেক কিছুই, এনিথিং যে দিয়েছে, সেটা আমাদের বিজেপি সরকার যদি আমাদের রাজ্যে বা আসে, সেটা পারবে না, কোনোভাবেই পারবে না। বিজেপি আসলে পারবে না মন জয় করতে, বা বিজেপি আসবেও না। একেবারে কলেজ স্টুডেন্টদের থেকে এই বক্তব্য উঠে আসছে আজকে এই মুহূর্তে চায়ের দোকান থেকে। আমি আবারও একটু কথা বলবো। এই যে বিজেপি আসবে না, এখানে নানান রকমের একটা প্রতিক্রিয়া উঠে আসছে, কেউ বলছে আসবে, কেউ বলছে আসবে না। যদি আমি তর্কের খাতিরে ধরেই নিলাম যে যদি চলে আসে বা আসবে, কে হতে পারে? কে হতে পারে মানে বিজেপির মুখ? বিজেপির তো কোনো মুখ নেই, এটা সবচেয়ে বড় সমস্যা। তবে বিজেপি এলে তাদেরকে একটা ক্যালেন্ডার মেনটেন করতে হবে। ধরুন, সোমবারে মুখ্যমন্ত্রী হবে শুভেন্দু অধিকারী, মঙ্গলবারে মুখ্যমন্ত্রী হবে সুকান্ত মজুমদার, বুধবারে মুখ্যমন্ত্রী হবে লকেট চ্যাটার্জি, বৃহস্পতিবারে মুখ্যমন্ত্রী হবেন দিলীপ ঘোষ, শুক্রবারে মুখ্যমন্ত্রী হবেন জগন্নাথ চট্টোপাধ্যায়, আর শনিবারে মুখ্যমন্ত্রী হবেন বিমল শঙ্কর নন্দ। রবিবারটা ছুটির দিন, সেই জন্য সেদিন মুখ্যমন্ত্রী থাকবেন না, জনতার সরকার হবে। আসলে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে গেলে সত্যিই একটা মুখ দরকার। ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে মুখ হিসাবে কাউকে এখনো প্রতিষ্ঠা করতে পারেনি। যদিও তারা বলবে অনেক ক্ষেত্রে তাদের ন্যারেটিভস হচ্ছে তারা আগে থেকে মুখ তৈরি করে না। আমরা উত্তরপ্রদেশের ক্ষেত্রে দেখেছি, যোগী আদিত্যনাথের ক্ষেত্রে। কিন্তু সবাই তো মমতা বন্দ্যোপাধ্যায় নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করা অনেক কঠিন, যে কারণে কেন্দ্রীয় নেতৃত্বদের তিনি নিয়ে আসছেন এখানে লড়াই করার জন্য, এবং তারাই মুখ হিসাবে লড়াই করছেন। মোদি এসে বলছেন যে 294টা আসনে তিনিই মুখ, আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 294টা আসলে তিনিই মুখ। এখানে মুখ আর মুখোশের লড়াই হচ্ছে। প্রকৃত মুখ মানুষ বুঝতে পারছে। আপনার মনে থাকবে, সুপ্রিম কোর্টে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলতে গেলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বললেন, আমি দলের হয়ে বলতে আসিনি, আমি বাংলার মানুষের হয়ে বলতে এসেছি। অর্থাৎ মানুষের যে হেনস্থা, সেই হেনস্থাটাকে তিনি তুলে ধরেছেন। অর্থাৎ এই যে বাংলার মানুষের পাশে থাকা, তার রাজনীতির অনেক সমালোচনা করা যায়, প্রচুর মানুষ সমালোচনা করেন এবং সমালোচনা করার দিকও আছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তার গ্রহণযোগ্যতা কিন্তু সব থেকে বেশি। এখন তো বাংলার রাজনীতিতে কোথাও গিয়ে টিম টিম করে আবারও জ্বলে উঠেছে বামেরা, কোনো কি জায়গা আছে? দেখুন, যে বামেদের তো এখন গৃহযুদ্ধ শুরু হয়েছে।
ঝড় উঠেছে বলা যায়। এই ঝড় থামবে কি করে জানি না, কারণ বামেদের তরুণ প্রতিভাবান নেতা প্রতীকুর রহমান তিনি ডায়মন্ড হারবার থেকে গতবার দাঁড়িয়েছিলেন, গতকাল তিনি বিস্ফোরক হয়ে উঠেছেন। তিনি দল ছেড়েছেন, দল ছেড়ে বলছেন বামেদের ঘর হচ্ছে ডর কা ঘর হ্যায়, এবং বলছেন যে গব্বর সিং হচ্ছে মোহাম্মদ সেলিম, বলছেন তিনি মগাম্ব খুশওয়া, বলছেন বাম নেতাদের মুখ আর মুখোশ আলাদা। একের পর এক বিস্ফোরণ। সঙ্গে সঙ্গে এটাও শোনা যাচ্ছে বাতাসে কান পাতলে যে সৃজন এবং দীপশিতা তারাও কিন্তু এই মুহূর্তে বাম রাজনীতি নিয়ে নানান প্রশ্ন তুলছেন। এই যে একাধিক তরুণ নেতা যারা বাম নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলছেন এবং দল ছাড়ছেন, আসলে মোহাম্মদ সেলিম কি করে এটাকে আটকাবেন? তিনি তো সাংবাদিকদের কলার খোসা দেখাচ্ছেন। আসলে এটা যে একটা কলা ক্ষেত তৈরি করে ফেলেছেন এটা মাথায় থাকছে না। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে বাম রাজনীতিক বা বাম দলগুলোর মূল কাজ হচ্ছে আগে তাদের নিজেদের দলের ভিতরে একটা শান্তি ফিরিয়ে আনা, নিজেদের দলের মধ্যে আদর্শগত যে লড়াই আছে সেই লড়াইটাকে স্থিতশীল করা। দুটো জিনিস দেখুন, ভাবুন, বামেরা একটা সময়, আমি বেশ কিছু আগে যদি বলি, কংগ্রেস আর বামের আমাদের এই রাজ্যে সংঘাত ছিল, বারবার বলেছে গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। সেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে, লড়াই করেছে। এবার কংগ্রেস বলেছে একলা চলো নীতি। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এখানে তারা কংগ্রেসের সঙ্গে একটা সময় এক হয়ে লড়াই করেছে। এবার যদি কেরালায় দেখেন, কেরালায় এমন এমন আসন আছে যেখানে কিনা বামেদের সঙ্গে বিজেপির সমঝোতা, আপোষের একটা সম্ভাবনা রয়েছে। তাহলে আজকে আদর্শ কোথায় বলুন তো? সেই কারণে বাম রাজনীতির চরম সংকট এখন। একদিকে তরুণ নেতাদের বিদ্রোহ দলের মধ্যে, এবং বাইরে প্রবীণ বনাম তরুণের লড়াইটা বাইরে চলে এসছে, দলের অন্দরের কথা বাইরে চলে এসছে, যেটা কোনো রাজনীতিতে, রেজিমেন্টেড পার্টিতে কখনো উচিত নয়। বামেদের তার মানে অস্তিত্ব একেবারে সংকটে এবং তরুণ তুর্কিরাই আজকে মোহভঙ্গ। অন্যদিকে বিজেপি মুখহীন এখনো পর্যন্ত বাংলায়। তাহলে বাংলাতে আছেটাকে? যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাটন যদি অন্য কাউকে তুলে দিতে হয় তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখুন, এই মুহূর্তে সেটা বলা যায় না, কারণ দলীয়গতভাবে ঘোষণা করেনি। তবে আপনি দেখবেন যে এবারের নির্বাচনে সংগঠনের অনেকটা দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কারণ বলা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়গুলো দেখবেন, তিনি সেটা দেখছেন। আরেকটা তাৎপর্যপূর্ণ দিক, যখন দিল্লি যাচ্ছেন, যখন নির্বাচন কমিশনে যাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু যাচ্ছেন। অনেকে বলেন যে যেমন তরুণ বনাম প্রবীণ, নবীন প্রবীণ দ্বন্দ্ব সিপিএম এর মধ্যে রয়েছে, ঠিক তেমনভাবে তৃণমূল কংগ্রেসের মধ্যেও নব্য তৃণমূল এবং পুরনো তৃণমূল এরকম একটা লবিজমের কথা বলা হয়। যারা রাজনীতির বিশ্লেষণ করেন তারা জানেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পোড় খাওয়া রাজনীতিবিদ, তিনি দলটাকে সংগঠন একদিকে, নিজে একদিকে, এটার ভিতরে একটা সমঝোতা বা ব্যালেন্স তৈরি করেছেন। নবীন প্রবীণের মধ্যে ব্যালেন্স নিয়ে এই দলটা চলছে। তবে উত্তরসূরি কে হবেন, যদি গণতান্ত্রিক দল হয় সেটা তো পরে ঠিক হবে, গণতান্ত্রিকভাবে ঠিক হবে। যদি দলটার অধিকাংশ জন চায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হবেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় হবেন, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে অনেক পরিণত করেছেন, তার দক্ষতার পরিচয় দিয়েছেন। একের পর এক ক্ষেত্রে যখন একইভাবে তিনি নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করলেন এবং নির্বাচনের আগে মানুষের সঙ্গে জনসংযোগ যাত্রা করলেন, বিভিন্নভাবে গিয়ে তিনি জেলায় জেলায় মানুষের সঙ্গে মিট করলেন, সংগঠকদের মিট করলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেন। এগুলো কিন্তু তরুণরা পছন্দ করে। তো তরুণদের নেতা হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন উঠে আসছেন, আর আপামর নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে রিয়েল কম্বিনেশন একটা রাজনৈতিক দলের। সুতরাং আগামী দিন কার হাতে যাবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যার হাতে দেবেন, দলটা কিন্তু তাকে মেনে নেবে এবং এ রাজ্যের মানুষও কিন্তু সেটা মেনে নেবে। এই যে তৃণমূলের মধ্যে যে একের পর এক চুরি, জেলে যাওয়া, যে উদাহরণগুলো গত কয়েকটা বছরে উঠে এসেছে, তারপরও পার্থ চট্টোপাধ্যায় ফিরে এসেছে বা অনুব্রত মণ্ডলও ফিরে এসেছে, এই যে তাদের এখনো পর্যন্ত দলে থাকা বা তারা টিকিট পাবে কি পাবে না সেটা পরের কথা, কোথাও গিয়ে কি কোনো প্রভাব পড়তে পারে? দেখুন, এটা আমি বলবো যে পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলোর ব্যর্থতা। এমন এমন ইস্যু ছিল সামনে, বিরোধীরা লড়াই করতে পারেনি, বিরোধীদের সেই সংগঠনই নেই। তার কারণ আজকে যদি এই ইস্যুগুলো মমতা বন্দ্যোপাধ্যায় পেতেন তাহলে সরকার ফেলে দিতেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে
এখন পশ্চিমবঙ্গে ইস্যু তৈরি হয়ে গেল এসআইআর এবং নাগরিকদের হেনস্থা। তাদের রাজনৈতিক রং নেই, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি নয়, প্রত্যেকের বাড়ির মানুষ একটা অপরিণত অপরীক্ষিত সফটওয়্যারের কারণে তারা যাচ্ছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য লাইনে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা। এই হেনস্থা কিন্তু মানুষ ভালো চোখে দেখছে না। সুতরাং এখন পশ্চিমবঙ্গে একটা ইস্যু এসআইআর, বাকি সব ইস্যু চাপা পড়ে গেছে। আপনি ঠিক বলেছেন যে দুর্নীতির অভিযোগ ছিল, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, সেই অভিযোগের কথা এখন মানুষের কাছে যান, তারা বলবে না। আরেকটা কথা জেনে রাখুন, ভারতবর্ষের রাজনীতিতে, অন্তত যেখানে সংসদীয় রাজনীতি, যেখানে ইলেকট্রাল ডেমোক্রেসি রয়েছে, নির্বাচন যেখানে মূল, সেখানে কখনোই এই দুর্নীতি কিন্তু প্রশ্রয় পায়নি। দেখুন সারদা নারদার ক্ষেত্রে যারা টাকা নিয়েছে হাত দিয়ে, তারা বেশি ভোটে জিতেছে। ব্যাপম কেলেঙ্কারির ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই সরকার ক্ষমতায় এসছে। প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি নির্ণায়ক হয়নি, কারণ ভোটার সাইকোলজি বুঝতে হবে। একজন ভোটার যখন ভোট দিতে যান, ব্যালট বক্স টেপেন, ওই ব্যালট বক্স টেপার সময় তার মাথায় একটা জিনিস থাকে যে এই রাজনৈতিক দলের থেকে আমি কি পেলাম, কি প্রত্যাশা, একটা পয়েন্ট মাথায় রেখে তিনি ভোট দেন। আর সেই একটা পয়েন্ট মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ভেবে নিয়েছেন এবং সঠিক প্রয়োগ করেছেন, সমাজ কল্যাণমূলক প্রকল্প। কারণ লড়াই কোথায় হচ্ছিল? সমাজ কল্যাণমূলক প্রকল্প, হিন্দুত্ব বনাম দুর্নীতি। সেই দুর্নীতি চাপা পড়ে গেল এসআইআর এর এই যে অপরিণত কাজ, সেই কারণে। আমি আবারও, যেহেতু এসআইআর নিয়ে কথা হচ্ছে, আমি এখানে একটু আলোচনা করব। এসআইআর এর কোনো প্রভাব বা এসআইআর এর ডাক কি পেয়েছো? হ্যাঁ, এসআইআর এর কোনো ডাক বা এসআইআর এর কোনো প্রভাব? হ্যাঁ, এসআইআর এর যেহেতু আমার 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল না, তো সেহেতু এসআইআর এর ডাক পেয়েছি। হ্যাঁ, হেনস্থা খুব একটা হয়েছে বলবো না, মানে আমার ক্ষেত্রে, কিন্তু আমি আমার আরো অনেক বন্ধু বান্ধবের ক্ষেত্রে শুনেছি যে তাদের বারংবার ডেকে পাঠানো হচ্ছে, প্রতিবার গিয়ে কাজ হচ্ছে না। তো এটা একটা খুব বড় ইস্যু ক্রিয়েট করছে যে মানুষ তাদের মূল্যবান সময় ফেলে রেখে যাচ্ছে, কিন্তু কাজটা দিনের দিন হচ্ছে না, তাদের বারংবার একই জায়গায় আবার আবার যেতে হচ্ছে। কি মনে হচ্ছে এসআইআর এর কি প্রয়োজনীয়তা নেই? হ্যাঁ, এসআইআর এর প্রয়োজনীয়তা আছে, কিন্তু আমার মনে হয় যে এসআইআরটা যখন হচ্ছে, মানে ভালোভাবে মানে গঠিত, মানে সুষ্ঠুভাবে করা উচিত। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষ গিয়ে দাঁড়িয়ে আছে, মানে এসে পৌঁছচ্ছেনই না যিনি এই কাজটা সম্পূর্ণ করবেন, বা অনেক সময় হচ্ছে উনি এক সময় দিচ্ছেন আর এক সময় এসে উপস্থিত হয়ে তিনি তার মধ্যে চলে যাচ্ছেন। কি করলে মনে হয় সুষ্ঠুভাবে হবে? আমার মনে হয় যে অথরিটি আছে তাদেরকে প্রপারলি সব রুলস অ্যান্ড রেগুলেশন ওয়াইজ করা উচিত। প্রত্যেকদিন যারা আসছে নিজের কাজগুলোকে সম্পূর্ণ করার জন্য, তাদেরকে ঠিকঠাকভাবে সেই দিনেই যেন ওদের কাজগুলো সম্পূর্ণ হয়ে যাক, এইটা নিয়ে কাজটা করলে আই থিঙ্ক বেটার। এমনি তাছাড়া আর কোনো সমস্যা তো আর দেখছি না। আমার ক্ষেত্রেও কোনো সমস্যা হয়নি, আমার পরিবারেরও সবার ক্ষেত্রেও কোনো সেরকম সমস্যা হয়নি। এসআইআর ভার্সেস যুবসাথী এই মুহূর্তে আলোচনা চলছে এবং এই আলোচনা চলবে, তবে যে দোকানেই আলোচনা, সেই দোকানটা ছাড়া আলোচনা যেন কোথাও গিয়ে ইনকমপ্লিট থেকে যায়। দাদা, সারাদিনে এখনো পর্যন্ত ক কাপ চা বিক্রি করলেন? 200 কাপের মতন। 200 কাপ? তো প্রত্যেক দিন কি এভাবেই চলে? না, সব সময় একভাবে চলে না, কম। কতদিন হলো এই দোকান? এই দোকানে আমার বাবা থাকতো 50 বছরের উপরে, আমি আছি 20 বছর। 50 বছরের উপরের দোকান। আর এই 50 বছর ধরে শহর কলকাতা বা এই পশ্চিমবঙ্গের অনেক উত্থান পতন তো দেখা হয়েছে, কি মনে হচ্ছে এবারে কি হবে? এইবারে কি হবে ঠিক মতন বলতে পারছি না। কি চান আপনি, কি চান? আমি দিদিকে চাই। ভাতা পেয়েছেন? না, ভাতা পাই না। কেন অ্যাপ্লাই করেন? না না, কি মনে হচ্ছে, মানে দিদি আসলে কি কি ক্ষেত্রে সুবিধা হবে, আর যদি দাদা আসে তাহলেই বা কি সুবিধা আপনি পাবেন? সুবিধা তো সেই রকম কিছুই পাওয়া যায় না। কাজ কিসের ভিত্তিতে দিদিকে চাইছেন? এমনিই চাইছি দিদিকে ভালোবাসি, সেই জন্য। মানে কোনো আশা বা প্রত্যাশা নেই, দিদির প্রতি ভালোবাসা এবং দিদিকেই, মানে বাংলার মেয়েকেই তাহলে ঘরে চাইছে? হ্যাঁ। কেন্দ্রের কোনো কেউ ক্ষমতায় এলে খুশি হবে? সেটা ঠিক বলতে পারছি না।
বেশ, দাদা চায়ের দোকান চালাচ্ছেন এবং সারাদিনের আলোচনা শুনছেন, আর এই আলোচনা থেকে যতটুকু মন বলছে তাতে করে বাংলার মেয়ে, ঘরের মেয়ে দিদি, আর সেই দিদিকেই কিন্তু চাইছেন একেবারে বলা যায় এখানকার মানুষজন। এবং এই যে উত্তর কলকাতার যে ভাইবস বা উত্তর কলকাতার যে প্রতিটা অলিগলি, সেই প্রতিটা অলিগলি কিন্তু এখনো পর্যন্ত বলছে যে দিদিকেই চাই। ওদিকে একটা আমরা নবীনদের কথা শুনলাম, তবে এখানে অনেক প্রবীণরাও চায়ের দোকানে রয়েছেন, তারাও চা খাচ্ছেন, আড্ডা চলছে। এখনো পর্যন্ত দাদা কি নিয়ে গল্প চলছে? আমি অনেকক্ষণ ধরেই দেখছি কথাবার্তা। আমরা এখানে আড্ডা মারি, এখানেই থাকি, সেই নিয়ে আলোচনা করছি। পাড়ার সমস্যা নানা ধরনের, এইখানে তো অনেক কিছু ঘটনা ঘটে, কাউন্সিলর দেখেও দেখেন না, এগুলো তো কাজ আছে, এগুলো তো দেখতে হয়, তাই না? এখানে একজন বাইট দিচ্ছেন দেখলাম, তিনি কলেজের প্রফেসর, তিনি এই অঞ্চল সম্বন্ধে জানবেন কি করে, আমার তাই মনে হলো। মানে আপনাদের অঞ্চলের সমস্যা রয়েছে, কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ কি নজর দিচ্ছেন না? সেইভাবে কোনো নজর নেই। রাস্তায় আপনি হাঁটলে সন্ধ্যেবেলায় বুঝতে পারবেন যে কিভাবে মানে অনৈতিক কাজকর্ম এই অঞ্চলে হচ্ছে। কে রয়েছে আপনাদের দায়িত্বে? এখানে আমাদের কাউন্সিলর আছেন 7 নম্বর ওয়ার্ডের, তিনি দায়িত্বে আছেন এখানে, তিনি মাঝে মাঝে দেখেন, কিন্তু কোনো হয় না, আমাদের সুরা হয়। এই যে সবাই বলছে দিদিকেই চাই, কি মনে হয় দিদি আসলে কি এই সমস্যার সমাধান হবে, না আপনারা পরিবর্তন চান? 15 বছর ধরে দেখলাম কোনো পরিবর্তনই তো ঘটলো না। 15 বছর তো দেখলাম দিদিকে, কোনো পরিবর্তনই ঘটলো না। আগামী দিন দেখা যায় কি হয়। এবার কি তাহলে বলতে চাইছেন যে পরিবর্তন যেহেতু হয়নি, তাহলে অন্যদিকে একটু হাওয়া বদলের দরকার? না, সবসময় সব কিছুরই তো বদল দরকার। একটা তো আজকে আপনি আছেন, কালকে আমি আসবো, সবই নতুন নতুন দেখা দরকার, আমার তাই তো মনে হয়। আপনাদেরও কি তাই মত? নতুনের এবার কি কোথাও গিয়ে দলটা বদল হওয়ার দরকার? আর কি দরকার নেই, আমি যেরকম আছি সেরকম থাকবো। কি মনে করেন যে পরিবর্তন হওয়া দরকার? পরিবর্তন তো সবসময় ভালো, পরিবর্তন তো খারাপ কিছু নয়। মানুষের মধ্যে আশা, নতুন করে সঞ্চার করবে, আবার আসবে, আবার কেউ হবে, এটা ভালো কথা। পরিবর্তন তো খারাপ কিছু তো নয়, পরিবর্তন হওয়া উচিত, তো সবসময় পরিবর্তন হওয়া উচিত। যদি পরিবর্তনই হয়, কাকে চাইছেন? যে ভালো করে মানুষ যাকে চাইবে সেই নিশ্চয়ই আসবে আগামী দিনে। 2011 সালে মানুষ যেমন চেয়েছিল পরিবর্তন আসা, এখন 2026-এ সেরকম যে পরিবর্তন কেউ চায়, তাহলে আসুক, সেটা আমরা চাই। 2011-ই যে আশা আপনারা দেখেছিলেন, কোথাও গিয়ে কি সেটা পূরণ হয়নি? কোনোটাই পূরণ হয়নি। শিক্ষা বলতে পারেন, চাকরি ক্ষেত্রে বলতে কোনোটাই পূরণ হয়নি। অল্প বয়সী ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে, এদিকে 1,500 টাকা করে আমাদের মাসে বেকার ভাতা দেবে, এটা কোনো সলিউশন হলো? মানে এখানকার যুবরা দেখছি সকাল থেকে লাইনে, বেকার ভাতা বা যুব ভাতা যেটাই এখন চলছে, খুশি। সরকারি পয়সা সবাই নিতে পারে, সে যেমন বয়স অনুযায়ী দেবে সেরকম নেওয়া নিতেই পারে। যেমন আপনার নিয়েছে স্বাস্থ্যসাথী নিচ্ছে, গাড়ি চড়ে এসেও স্বাস্থ্যসাথী নেয়, সরকারি প্রজেক্ট সবাই নিতে পারে, এখানে কোনো অসুবিধা নেই। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে চাকরির তাহলে সংকট হয়ে যাচ্ছে? সে তো আমাদের এখানে 1 কোটি বেকার যখন 1,500 টাকা করে নিচ্ছে, তখন চাকরির সংকট তো আছেই, বোঝাই যাচ্ছে। একদিনে 14 লক্ষ মানুষ যখন ফর্ম ফিল আপ করেছে, তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের এখানে চাকরির বিরাট সংকট আছে। বাংলায় শিল্প কি নেই তাহলে বলছে? আমরা তো এখনো দেখিনি, আমিও দেখিনি এই মুহূর্তে বাংলায় কোনো শিল্প। চপ শিল্পকে আমরা বিখ্যাত মনে করছি এখন। বাংলায় শিল্প মানে কি তাহলে চপ শিল্প? এখনো পর্যন্ত প্রবীণরা বলতে চাইছেন যে কোনো শিল্প তারা দেখতে পাচ্ছেন না, আর অন্যদিকে যুবরা বলছেন যে দিদি তাদের কাছে বেস্ট। কিন্তু কি হবে 26-এ, দিদি না দাদা? এই বাংলা এবং এই চায়ের দোকান থেকে আজকে নানান রকমের কথা, নানান রকমের প্রশ্ন, নানান রকমের ঝড় তো উঠছে। তবে আরো কি কিছু কথা বলা বাকি থাকলো, বা আরো কি কিছু মত পেলে জানা যাবে যে কি হতে চলেছে 26-এ? গঙ্গার ধারে একেবারে চায়ের দোকান, আর এই চায়ের দোকান থেকে উঠে আসছে নানান রকমের আলোচনা। অনেকক্ষণ ধরে আলোচনা চলছে, তবে এবার আমি একটু সেই আলোচনার মধ্যেই ঢুকে গেলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে চা খাওয়া মানে তার সাথে নানান রকমের গল্প টল্প তো চলছে। তো কি নিয়ে চলছিল এখানে আলোচনা? আমাদের কিছু নিয়ে চলছে না, আজ খুব ক্লান্ত, গরমও পড়েছে, আমরা জাস্ট টিফিন করতে এসেছি। আমরা ডিউটিতেই ছিলাম, ডিউটি করতে করতে একটু চা খেতে এসেছি এবং তার সাথে লাঞ্চ করতে এসেছি। এই যে গরম প্রচন্ড পড়েছে, সঙ্গে আমি পিছনে আওয়াজও পাচ্ছি, চলছে শুধু চা নয়, চায়ের সাথে টাটাও কিন্তু চলছে বানানো। এই যে গরম যেরকম একদিকে পড়েছে, তার সাথে আর একটা গরমও কিন্তু বাড়ছে, সেটা হচ্ছে ভোটের গরম। এই মুহূর্তে ভোট মরশুম, তো কি মনে হচ্ছে ভোট মরশুমে এই উত্তাপটা আর কতটা বাড়তে পারে, বা কি হতে চলেছে আগামী?
দেখো নিশ্চয়ই সামনে আমরা সবাই জানি সামনে ভোট আসছে, আমরা সবাই চিন্তিত যে ভোটের ফলাফল বা ভোটের আবহাওয়া কোন দিকে করবে, কিন্তু আমরা যেটা মনে করব মানুষ ভোট তাকেই দেয় যে কাজ করে। তো আমরা সেই আশায় আছি, কারণ সাধারণ মানুষের এত কিছু প্রকল্প, এত কিছু উন্নয়ন এবং মানুষ যার থেকে সুবিধা পেয়েছে সেই সাধারণ মানুষ যেখানে ভোট দেবে তিনিই জিতবেন। আমরাও তোমাদের মতন অপেক্ষায় আছি এটা দেখার জন্য ফলাফল কি হবে। একদম সবাই আমরা অপেক্ষায় আছি, মানুষ যাকে ভোট দেবেন তিনিই হবেন নির্বাচিত। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে মানুষ কাকে ভোট দেবেন? কি মনে হচ্ছে এবারে কি কোনো পরিবর্তন না দিদিই থাকবে? এটা বলা খুব মুশকিল, কারণ এটা তো একদম ব্যক্তিগত মতামত, সেটা বলাটা মানে আমার ওপিনিয়ন যদি বলেন তাহলে আমি বলবো উন্নয়ন তো হচ্ছে, সেই জায়গা থেকে আমি উন্নয়নের পক্ষে ভোট দেবো। সবাই উন্নয়নের পক্ষেই আমরা ভোট দেব। আচ্ছা, আপনারা দুজনেই মহিলা, আর মহিলাদের নিয়ে পশ্চিমবঙ্গে অনেক ভাতাও রয়েছে, কোনো ভাতা কি পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়। কন্যাশ্রী যেরকম একটা আছে পার্ট, লক্ষ্মীর ভাণ্ডার আছে, বৃদ্ধদের যেটা আছে সেটাও পাওয়া যাচ্ছে। এখন ছেলেদের জন্য, শুধু মহিলা নয়, ছেলেদের জন্য শুরুটা হয়েছে, তো অবশ্যই পাওয়া যায়। তার মানে ভাতা আপনারা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দারা রয়েছেন তারা প্রত্যেকেই ভাতা সুবিধা পাচ্ছে? হ্যাঁ, আমি নিজেই পাচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আমার বাড়িতে আছে। প্লাস আমার একটা ছেলে যে পড়াশোনা করে এখনো চাকরি সেরকম পাননি, তো তার জন্য আমি রিসেন্টলি যুবসাথী যে প্রকল্প আছে তার স্কিমের জন্য আমি ফর্ম ফিল আপ করেছি। হ্যাঁ, আমার বাবা মাও আছেন যিনি বার্ধক্য ভাতা সুবিধা পাচ্ছে। হয়তো টাকাটা খুবই কম, কিন্তু মাসের শেষে যখন ওষুধ কিনতে হয় কিন্তু সেই টাকাটা অনেক উপকারেই আসে। তার মানে বোঝাই যাচ্ছে এখান থেকেও যে প্রত্যেকেই সুবিধা পাচ্ছেন, এবং স্বাভাবিকভাবে যেখানে সুবিধা সেখানেই হয়তো কোথাও গিয়ে জনতার রায় গিয়ে পৌঁছাবে, এবং তারপরে নির্ধারণ হবে যে কি হতে চলেছে এবারে বা 26-এর ভোটে। এখানে দিদি অনেকক্ষণ ধরে ডিম ভাজছেন এবং তার সাথে চাও রান্না করছেন। দিদি, চায়ের দোকানে একটু ব্যস্ততাই আছেন আপনি, একটু তাও কথা বলবো যে কি মনে হচ্ছে, কাকে চাইছেন এবারে? কি করে আমি বলি বলুন, আমাদের চায়ের দোকান করে খেতে মানে সব যে আসবে সেই ভালো হবে, সেই আর কি বলবো, মানে খেতে হবে। সরকারের কোনো সুবিধা পেয়েছেন? হ্যাঁ, সবই পেয়েছি, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি। সুবিধা তো সরকারের পাওয়া যাচ্ছে, এবং যেখানে জনতার ভালো হবে সেটাই চাই সকলে। জনতার রায় যেদিকে সেদিকেই আমরা আছি, আমরা পাশে আছি, যেই থাকুক আমরা তাকে সাদরে গ্রহণ করে নেব। বেশ, সকলকে ধন্যবাদ। এবং এখানেও গঙ্গার ঘাট থেকে উঠে আসলো সেই একই কথা যে যেদিকে মানুষ সুবিধা পাবেন সেদিকেই জনতার রায় গিয়ে পৌঁছাবে, কিন্তু তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরো কয়েকটা মাস। তাপমাত্রা যেন পারদ জড়াচ্ছে একটু একটু করে, এবং তারই সাথে চড়তে শুরু করেছে বাংলার রাজনীতির পারদটাও। আর এই মুহূর্তে আমার যে ছবি বা যে ক্যামেরা, তাতে বোঝাই যাচ্ছে যে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে উত্তর কলকাতায়। উত্তর কলকাতার এই যে প্রতিটা অলিগলি, এই অলিগলি থেকে কি উঠে আসছে, কে চাইছে বা কাকে চাইছে বাংলার মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে? বাংলার মেয়ে ক্ষমতায় ফিরুক আরো একবার, নাকি দিল্লির হাতে যাক ক্ষমতা? কোন দিকে যাবে বাংলার রাজনীতির আগামী 26-এর ব্যাটন? সেদিকেই বা সেই খোঁজ খবর নিতে শহর কলকাতায় এই মুহূর্তে নিউজ লাইভ বাংলার ক্যামেরা। আর বিভিন্ন জায়গা, চায়ের দোকান থেকে শুরু করে একেবারে শহরের অন্যতম যে ভিড় এরিয়া রয়েছে, সব জায়গায় ঘুরে বেরিয়ে যে বক্তব্য বা যে কথা উঠে আসলো, তাতে করে বাংলা চাইছে তাদের মেয়েকে আরো একবার। তাহলে 26-এ কি পাল্টাবে বা বদলাবে, নাকি আবারও বাংলাতে আসবে তৃণমূল সরকার? দেখার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকটা মাস। নিউজ লাইভ বাংলার চায়ের আড্ডায় ভোটের চর্চায় আবহাওয়ার পারদ বাড়ছে একটু একটু করে, আর তার সাথে বাড়ছে রাজনীতির পারদ। এই মুহূর্তে আরো এক চায়ের দোকানে আমি দাঁড়িয়ে রয়েছি, একেবারে ভর সন্ধে। আর এই ভর সন্ধে বেলা চায়ের দোকানে চায়ের চুমুক, সঙ্গে চলছে কি আড্ডা, সেটাই একটু জেনে নেবো। চায়ের দোকান মানেই আড্ডা, গল্প চলতেই থাকে। কি নিয়ে চলছে আজকের আড্ডা? আমি বলবো, বলো। চায়ের আড্ডা হলো লাইফ লাইন অফ কলকাতা।
যদি চায়ের দোকানে আড্ডাই না মারি তবে তো আর লাইফই থাকলো না, প্রথম। সেকেন্ড হলো, এখন হট টপিক হলো T20 ওয়ার্ল্ড কাপ। এখন ইন্ডিয়া কোয়ালিফাই করেছে, এটা নিয়ে বিশেষ আলোচনা হচ্ছে। আরও ভালো কোয়ালিফাই করতে হবে, চ্যাম্পিয়ন হতে হবে ইন্ডিয়াকে, এইটাই আমাদের মুখ্য আলোচনা এখন। তার মানে খেলার খবর তো থাকছেই, চায়ের দোকানে খবরের কিন্তু অভাব হয় না। খেলার পাশাপাশি এবার একটু আসবো রাজনীতি নিয়ে। রাজনীতি নিয়ে কি চর্চা? রাজনীতি নিয়ে চর্চা তো রেগুলারই চলে, কারণ এখন রাজনৈতিক পরিবেশ খুবই উত্তপ্ত হয়ে রয়েছে। আর চারিদিকে যা খেয়োখি চলছে, মানে রাজনীতিটা একটু নোংরা দিকেই চলে গেছে। তা সত্ত্বেও রেগুলার আলোচনা তো চায়ের দোকানে থাকবেই। আর সামনেই একটা ভোট, হয়তো মে মাসেই হবে, তা দেখা যাক কি হয়। মনে তো হয়, মানে এটা ব্যক্তিগতভাবে মনে হয়, আমরা তো কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্তও নেই, কোনো রকম সুযোগ সুবিধাও নিই না, কিন্তু চেঞ্জ হলে ভালো লাগবে। মানে বদল চাইছেন? হ্যাঁ, একদমই বদল চাইছি, কিন্তু সেটা নিয়ে জানা নেই ভবিষ্যতে কি আছে। কারণ মানুষ বদল চাইতে পারে, কিন্তু অন্যরা কি চাইছে বদল? একদমই তাই, বদল হবে কি হবে না সেটা আমাদের কারোরই জানা নেই, তার জন্য অপেক্ষা করতে হবে কয়েকটা মাস। দাদা একটা সাইড থেকে কিন্তু কথা বললেন। খেলার ব্যাপারে তো বললাম আমি, তো এটা আমাদের এখন হট টপিক চায়ের দোকানে, যে ইন্ডিয়া কোয়ালিফাই করেছে সুপার 8-এ। আমরা চাই শুধু সুপার 8 নয়, ইন্ডিয়া উড বি চ্যাম্পিয়ন অ্যাজ ইউজুয়াল। ইন্ডিয়ার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গলের কি হবে? ওয়েস্ট বেঙ্গল দেখুন, আমাদের আসন্ন ইলেকশন আছে, তো ইলেকশনের ফলাফলেই বোঝা যাবে আমরা কি করতে চাইছি, কি জনতা কি করতে চায়, সেটা সবার জনমত দিয়েই তো বোঝা যাবে। আমি ইন্ডিভিজুয়ালি বলে তো লাভ নেই, এটাই আমি বলবো। দাদা ভাতা না চাকরি? চাকরি হচ্ছে মেন, ভাতা তো কদিনের জন্য, ভাতা সাময়িক, ভাতায় কোনো ভবিষ্যৎ নেই। মনে হয় চাকরির ব্যবস্থা করলেই ভালো হয়। একদিকে উঠে আসছে বদল চাই, আর একদিকে সময়ের অপেক্ষা, খেলা হবে স্লোগানে আসলো, আপনি একেবারে মিডিলে, কি বলবেন? আমি পরিবর্তন হলে ভালো, খারাপ না, তবে পরিবর্তন হলে কি, একটা মানুষ যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, পরিবর্তন হলে সেইটা তো একটু হলেও কমে, আমার এইটাই। তবে কি বলুন তো, পরিবর্তন আমরা সবসময় মানুষ চায়। 2011-তেও আমরা পরিবর্তন চেয়েছিলাম এবং অনেক আশা ছিল। প্রথম দিকটাতে সেটাই বেশ একটা ফিলিংস সেরকমই ছিল, কিন্তু আস্তে আস্তে দেখেছি সবাই একই দিকে চলে যায়। কাজেই পরিবর্তন হলেই যে ভালো হবে এরকমটা নয়, মানে ভালো করার মানসিকতা থাকলে তবেই কিছু হবে, না হলে পরিবর্তন হয়েও অ্যাজ ইট ইজ যেরকমই থেকে যাবে। মানুষ ভাতা পাবে, ভাতার অঙ্ক বাড়বে বা কমবে, এইভাবেই চলবে। কারণ পশ্চিমবাংলায় চাকরি নেই, চাইলেই পাওয়া যায়। তরুণ ধরেই নিলাম যে পরিবর্তন হয়ে গেল, যদি হয় তাহলে কাকে মুখ হিসেবে দেখবেন? এই মুহূর্তে কাউকে সেভাবে দেখতে পাচ্ছি না। নতুন কারুর যদি উদ্ভব হয় আলাদা কথা, না হলে তো এমনি ট্র্যাডিশন অনুযায়ী, মানে সেটা আগে হয়নি। আগে তো পার্থ চ্যাটার্জি ছিল বিরোধী দলনেতা, তিনি তো মুখ্যমন্ত্রী হননি, এখন শুভেন্দু অধিকারী রয়েছে, চলে যেতে পারে, কিন্তু আর কাউকে তো দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। এবার নতুন কাউকে যদি প্রজেক্ট করা হয় ঠিক ভোটের আগে আগে, সেটা তখন বোঝা যাবে কীরকম বা ভালো হতে পারে কি খারাপ হতে পারে। সেরকম দেখুন, বর্তমানে যিনি আছেন মুখ হিসেবে উনিই সেরা। আর তার পরবর্তী প্রজন্ম হিসেবে বা তার পরের ব্যাটন কে ধরতে পারে বলে মনে হয়? যদি পরিবর্তন না হয় তাহলে অভিষেক ব্যানার্জির আসা উচিত পরিষ্কার। এবং আমাদের এখানের ট্রেন্ড দেখলে আপনি বুঝতে পারবেন যে ঘোষণা না হলেও মানে চারিদিকে ইয়ে দেখলে মনে হয় যে মানে এটা একটা সাধারণ মানুষ হিসেবে ধারণা যে ভোটের আগে যেমন জ্যোতি বসুকে সরিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য এবার মুখ্যমন্ত্রী হবে জানানো হয়েছিল এবং পুরো ইকুয়েশনটা বদলে গেছিল। এবারে হঠাৎ করে যদি এপ্রিল মে মাসে জানানো হয় যে এবারের নির্বাচনের পর অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে, তখন কিন্তু পুরো ইকুয়েশনটা বদলে যেতে পারে। মানে সব কিছুর তো ধরুন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে তো আমরা সব রকম ইয়ে করি, ঠিক একইভাবে তাই, কারণ আমাদের কোথাও কোনো অভিযোগও নেই সেইভাবে, মানে কারুর থেকে কিছু পাওয়ারও নেই।
ওই আপনি যেটা বললেন, ভাতাও পাওয়ার নেই, চাকরিও পাওয়ার নেই, আর সেভাবে সুযোগ সুবিধাও নেওয়ার নেই। কিন্তু সার্বিক উন্নয়ন যাতে হয় সেই জন্য, যেমন প্রচুর মানুষ ডিএ পাচ্ছে না, সরকারি চাকরিদের ডিএটা যদি পায় ভালো, কেউ চাকরি পাচ্ছে না, এরকম অনেক ব্যাপার আছে। কিন্তু আপনি তো বলেইছেন এটা রাজনৈতিক আলোচনার বিষয় নয়। কিন্তু ওই অভিষেক ব্যানার্জি যদি প্রজেক্ট করা হয় তখন খেলা, ওই যে খেলা হবে বলে না, খেলা ঘুরে যেতেও পারে। মানে খেলা হবে না খেলা ঘুরে যাবে, সেটাই হচ্ছে এখন বাংলায় দেখার। কি মনে হচ্ছে দাদা, খেলা হবে না খেলা ঘুরে যাবে? খেলা হবে, অবশ্যই খেলাই হবে। কারণ পশ্চিমবাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ, এখানে কেউ ভালোই মানে শান্তিতেই আছি আমরা, খুব একটা অসুবিধা হচ্ছে না। তার মানে খেলা হবে সেই। দাদা চা তো বিক্রি করছেন, সঙ্গে এখানে নানান রকমের লোক তো আসে, কাস্টমার আসে, কি মনে হচ্ছে কোন দিকে পাল্লা ভারী? আমি ওইভাবে কিছু বলতে পারবো না। কি মনে হয় খেলা হবে? খেলা তো হবে, খেলা হবে, খেলা হবে। এখান থেকে উঠে আসছে খেলা হবে, তবে খেলা কি রকম হবে, 6 না 4 না ক্লিন বোল্ড কে হবে সেটা হচ্ছে দেখার। এবং প্রতিটা চায়ের দোকান মানে শহর কলকাতার একেবারে অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু, সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে খেলা হবে স্লোগান। শুধু চা নয়, চায়ের সাথে টাটাও কিন্তু চলছে এখানে, গরম গরম রুটি সঙ্গে চা। দাদা কি মনে হচ্ছে এবারে কি হবে? কি হবে? খেলা হবে। টপিক এই মুহূর্তে 26-এর হাই ভোল্টেজ যেরকম ম্যাচ, তার সাথে হট টপিক, তো আপনার কি মনে হয়? মনে হয় ওই খেলাই হবে। আমার কি হবে? হ্যাঁ দিদি, নেই দিদির কোনো বিকল্প নেই, সেই বক্তব্যই উঠে আসছে একেবারে এই মুহূর্তে শহর কলকাতাতে। আমি দাঁড়িয়ে রয়েছি, আর আমার সাথে যারা যারা এতক্ষণ ধরে কথা বললেন প্রত্যেকেরই একটাই বক্তব্য, খেলা হবে। কি খেলা হবে, কেমন হবে সেই খেলা? ইন্ডিয়া যেরকম ভাবে খেলছে দুর্ধর্ষ ম্যাচ, সেরকম ভাবে কি তৃণমূলও খেলবে, নাকি কোথাও গিয়ে বিজেপি মাঝখানে সেই খেলায় বা রণে ভঙ্গ দেবে? সেটা আমাদের দেখতে গেলে অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন। তবে চায়ের আড্ডায় এই যে ভোটের চর্চা, আমাদের নিউজ লাইভ বাংলার যে বিশেষ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আজকে ছিলাম শহর কলকাতা থেকে, একেবারে কলকাতার দক্ষিণবঙ্গ, যেখানে বলাই যেতে পারে যে সাউথ কলকাতা, বেহালা, এবং এই বেহালার মানুষ কি চাইছেন সেটা উঠে আসলো আজকের এই অনুষ্ঠান থেকে।